ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। সবাইকে স্বাগত সময়ের গল্পে। আপনাদের সাথে আছি আমি ফারজানা লিনা এবং আমার সাথে আজকে আছেন সঙ্গীত শিল্পী লুৎফর হাসান, যিনি 2 যুগ ধরে গানের সাথে আছেন, গান গেয়েছেন, গান সুর করেছেন, গান লিখেছেন, গান পরিচালনা করেছেন। আর কি বলবো, বাকি কথাগুলো গল্পেই জানা যাক। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। আমি ভালো আছি। একদম এই সময়টাতে যদি বলি 2 যুগ ধরে কাজ করছেন, গান গাচ্ছেন, সব গান সম্পর্কিত অনেক কিছুই করেছেন। এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে হচ্ছে আমি বছরের শুরুতে ঘোষণা দিয়েছিলাম যে আমি যেহেতু লেখালেখির সাথে আছি, মানে আমার পেশাদার আর কি, আমি লেখক, আমাকে নানান ধরনের লেখা লিখতে হয়। তো ফলে আমি গান থেকে একটু মানে দূরে সরে যাওয়া বলবো না, বলবো যে গানের নিয়মিত যে ব্যাপারটা ওটাতে একটু মানে ছন্দপতন হচ্ছিল। তখন মনে হলো যে আমার কিছু গান আগে ভাগে করে রাখা ভালো, যেহেতু আমরা সারা বছর লিখতে পারি বা সুর করছি, গান জমে যায়, তো এগুলো ঠিকঠাক ভাবে গানগুলো যদি নিয়ে আসা যেত, তাহলে আমাকে আগে আমার হাতে অনেকগুলো গান থাকতে হবে। আচ্ছা। তো ফলে আমি প্রায় 20-22টা গান গত বছর, মানে 1 বছরে আমি তৈরি করেছি। তৈরি করার পর সেগুলো ভাবলাম যে এবছর 2025টা আমি সাজাবো হচ্ছে নিয়মিত গান প্রকাশ দিয়ে। তো শুরুতেই আমি ঘোষণা দিয়েছিলাম এবং পত্রপত্রিকায় সেভাবেই এসেছিল। তো ফলে সেটার ধারাবাহিকতা চলছে আর কি। আমার এই কিছুদিনের মধ্যেই 3টা গান চলে এসেছে, এবং কি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আমার এগুলো রিলিজ দিতে হবে, না হলে আমি আবার পিছিয়ে যাব। এই কারণেই যে আমাদের তো মানে সবকিছু চেঞ্জ হয়, মানুষের মুড চেঞ্জ হয়, পরিস্থিতি চেঞ্জ হয়। হ্যাঁ, ওই গানগুলো আর তখন কেমন হবে, এই জন্য এগুলো রিলিজ দিয়ে দেবো আর কি। আপনি তো অনেক শিল্পীর সাথে, অনেক মিউজিশিয়ানের সাথে কাজ করেছেন। সেখানে যদি বলি প্রবীণ, যারা একটু মধ্য বয়সী, তাদের সাথে করেছেন, আবার এখন তরুণদের সাথেও করছেন। আসলে আমি একদম রিসেন্ট যদি বলি মার্সেলের সাথে আপনি বেশ কিছু কাজ করেছেন। তো পার্থক্যটা কেমন দেখেন? পার্থক্য হচ্ছে, আমি ধরেন গুরু আজম খানের সঙ্গে কাজ করেছি, সঞ্জীব দার সাথে কাজ করেছি, সুবীর নন্দীর সাথে কাজ করেছি, শাহনাজ রহমাতুল্লাহর সাথে কাজ করেছি, আবার বাচ্চু ভাই আয়ুব বাচ্চুর সাথে কাজ করেছি, আসিফ ভাই মানে আসিফ আকবরের সাথে কাজ করেছি, বাপ্পা মজুমদার ওর সাথে কাজ করে, এবং অবস্কিউর টিপু ভাই সাথে কাজ করেছি। মানে একদম সিনিয়রদের সাথে কাজ করে, বাংলাদেশের লিজেন্ড যারা, তাদের সাথে কাজ করেছি আমি প্রচুর। পরবর্তীতে আমাকে যেটা হয়েছে যে আমাদের যারা ছিলেন আমার সাথে, আমরা যারা একসাথে কাজ শুরু করলাম, সেখানে আমজাদ হোসেনের সাথে আমি বেশি কাজ করেছি, এবং সুমনদা, ওনার সাথে আমার কাজের সংখ্যা অনেক। আর এখন বেশি কাজ করছি দুজনের সাথে, সেটা হচ্ছে মার্সেলের সাথে কাজ করি, আর শান শায়েক আমার বন্ধু, আমরা একসাথে কাজ করি। তবে তরুণদের মধ্যে আমার মার্সেলের সাথে কাজ করে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আচ্ছা। তো জাহিদ নীরবের সাথেও কাজ করি। তো কাজ আসলে আমার মানে তরিক ভাইয়ের সাথে কাজ করি। মানে পার্থক্যটা কেমন দেখেন? কোন জায়গাতে মনে হয় যে হ্যাঁ আগে আছে? কি রকম সেটা? আগে কাজ হতো, ধরেন আমরা অনেকে বসে কাজ করতাম, এবং একটা কাজ করতাম 3 মাস ধরে বা 2 মাস ধরে কাজ করতাম। এখন কাজ হচ্ছে 2-3 ঘন্টায়। পার্থক্য আছে না? অবশ্যই। কিন্তু এমন না যে আমি কিন্তু এখনকার কাজকে ছোট করে দেখছি না, বা আগের কাজকে আমি ব্যাকডেটেড বলছি না। না, সেক্ষেত্রে ধরেন আপনি সন্তুষ্ট কিনা যে হ্যাঁ আগের কাজ বা মানে মানের জায়গাতে কি কোনো প্রভাব পড়ে কিনা? মানের জায়গায় তো আগে তো ওই সাউন্ডই ছিল না। আগে ধরেন যে আমরা 2-3 মাস ধরে একটা গান বানাচ্ছি, ভাবছি কি করা যায়, আমরা এটাকে বলি যে আগেই ভালো ছিল এই কাজগুলো, এগুলো বলি তো আমরা। প্রযুক্তি তো আর এত উন্নত ছিল না, মানে অস্বীকার করতে পারবেন না। তো এখন এই মানে আগে যেটা অনেক মিউজিশিয়ান এসে স্টুডিওতে এসে অ্যাকোস্টিক করতেন, এখন দেখা গেল যে অ্যাকোস্টিক বাজাচ্ছে ঠিক আছে, কিন্তু ওটা উনি ওনার স্টুডিওতে বাজিয়ে পাঠিয়ে দিচ্ছে, পরে এটা এখন এখানে কাজ করে নিচ্ছে। মানে অনেক বেশি তারুণ্যকে এবং প্রযুক্তিকে এবং সময়কে অস্বীকার করা
এটা বোকামি আর কি। গতিটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ। গতি বেড়েছে, গানের মান বা সাউন্ড কোয়ালিটি সেগুলোও বেড়েছে, কিন্তু যদি একটু পেছনের দিকে তাকাই, আপনার প্রথম গাওয়া গান, আপনি 600-র বেশি গানে কাজ করেছেন, কিন্তু আপনার প্রথম গাওয়া গান ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, এই গান আপনাকে না চিনলেও এই গান শোনেনি যারা গান শোনেন এমন মানুষ মনে হয় না যে আছে বাংলাদেশে অন্তত। তো সেই গান প্রায় 2 যুগ আগের গান, সেই জায়গা থেকে আসলে কি পরবর্তীতে ঠিক ওই মাপের জনপ্রিয় গান হয়তো আমরা পাইনি, এই জায়গাটা আসলে কি কারণ মনে হয়? সোমেশ্বরী আর আমরা যে গানটা করেছিলাম, সোমেশ্বরী লেখা এবং আমার সুর, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, এটা আমরা করেছিলাম 2004-05 সালের দিকে। তো এটা পরবর্তীতে রিলিজ হয় 2010-এর দিকে, আমরা রেকর্ড করি এবং 11-তে অ্যালবাম আসে। তো পরবর্তীতে বিভিন্নভাবে এই গানটা প্রকাশ পায়, ইউটিউবে অন্যরকমভাবে আবার আসে নতুন ভিডিও। তো তখনকার সেই গান আর এখনকার গান আমার কেন ওই গানকে আমি ছাপিয়ে যেতে পাচ্ছি না, এরকম কথা। বিষয়টা যে অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু ওইটা যেমন একটা বেঞ্চমার্ক তৈরি হয়ে গেছে, সেটাকে আর ওভার হয়তো হয়নি। এটার কারণ আছে যে তার ঘুড়ির চেয়েও অনেক ভালো গান আমি আর ওলি মিলে করেছি, কিন্তু সেই সময়ের যে সিডি ক্যাসেটের যে যুগ, আর ওই সময় তো মানে দেখা গেল যে একটা মালিবাগ মরে গেছেন, আপনি রিক্সায় জ্যামে বসে আছেন, ওখানে গান বাজতেছে ওই সিডির দোকানে, আপনাকে শুনতেই হচ্ছে। এখন ভালো লেগে গেলে আপনি শুনছেন, তারপর রেডিও আসলো, রেডিওতে তখন তো রেডিওই, তো এখন ইউটিউব, শুধু ইউটিউব না, এখন ফেসবুক রিলসের যুগ। এখন আপনি আগে যেরকম একটা গানের দিকে মানে মনোযোগ দেওয়াতে পারছেন, এখন মনোযোগ দেওয়াতে পারলেও কোনো একটা গান খুব বেশি পপুলার হলে ওটাকে ক্রস করে ফেলছে 15 দিনে বা তার কম সময়ের মধ্যে, এরকম হচ্ছে, আরেকটা গান এসে যাচ্ছে। আমাদের সময় তো সেটা ছিল না, ওটা ছিল না। ফলে আমি মনে করব যে আমরা সৌভাগ্যবানও, এই সময় এসে অনেকগুলো গান জনপ্রিয় হওয়ার চেয়ে আমার যে ওই সময় যে গানটা জনপ্রিয় হয়ে গেছে, ওটাকে জনপ্রিয় কায়দায় এখন আর বলা যাচ্ছে না, বা জনপ্রিয় ধারায় রাখা যাচ্ছে না, ওই স্তরে রাখা যাচ্ছে না, এটা মাইলস্টোন হয়ে গেছে। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো মাইল ফলক একদম অতিক্রম করে ফেলছে। আপনি গানের সাথে তো আছেনই, তবে লেখালেখিতেও আপনাকে খুব সরব দেখা যায়। যদি বলি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনি বিভিন্ন অনুভূতি বা চলমান ঘটনা নিয়েও আপনি খুব সরব থাকেন। তবে একটু যদি একদম সম্প্রতি আপনি একটি লিখেছেন, আপনার এআই দিয়ে আপনার পরিচিত কেউ একজন গান বানিয়েছে এবং সেই গানটা একদম বিশ্ব মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও একদম স্বীকৃত হয়েছে এবং সে টাকাও পেয়েছে, রেভিনিউ পেয়েছে। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার, আমার দর্শকদের জন্য একটু ক্লিয়ার করতে চাই, আসলে বিষয়টা কি হিসেবে দেখছেন? এআই নিয়ে আমরা যে ব্যাপারগুলো দেখছি আর কি, যে এখন আপনি প্রযুক্তিতে অস্বীকার করতে পারবেন না। শুরুতে যখন এটা ঢেউ আসে তখন আমরা অনেকেই বলছিলাম যে এইসব দিয়ে হবে না, মানে এই রোবট দিয়ে এইসব দিয়ে হবে না, গান কি আমাদের মতো করে লিখতে পারবে, সুর কি আমাদের মতো করতে পারবে, বা আমাদের মতো কি ভয়েস হবে। আমি দেখলাম যে আমাদের কানে আসছিল এরকম অনেক, যে অবিকল অরিজিৎ সিং এর মানে ভয়েসকে মানে কপি করে গান বানিয়ে ফেলছে, পারছে এআই। আমার ভয়েসকে কপি করে গান করা যায় কিনা আমি ট্রাই করলাম, দেখলাম যে পারছে। এখন একটা গান আমি লিরিক লিখতে বসে আমাকে ভাবতে হচ্ছে যে মিলাইতে পারছি না, মানে 6 লাইন লিখে বসে আছি আর পারছি না। তো এই জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে, যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তা না, মুডেরও অপেক্ষা করতে আবার কখন আসবে, শুধু মুডের ব্যাপারও আছে। তারপর আমার পরিবেশ পরিস্থিতি সবকিছু দেখতে হয়েছে, ফলে একটা গান কমপ্লিট করতে দেখা গেল যে মানে একেবারে কমপ্লিট করতে সপ্তাহখানিক সময় অন্তত লেগে যায়। যারা আমরা ইনস্ট্যান্ট বিভিন্ন জিঙ্গেল লিখে থাকি, স্টুডিওতে গিয়ে নগদে কাজ করে থাকি, যারা একদম প্রফেশনাল যারা, তাদেরও দেখা গেল যে একটা পরিস্থিতি বা মুডের উপরে নির্ভর করতে হয়। কিন্তু 8 লাইন লিখে আমি থেমে গেছি, আমার আর 4 লাইন লাগবে, এটা আমি কিছুতেই পারছি না। এআইকে বলে দিলে সে একটা নমুনা পাঠাচ্ছে, আমার হচ্ছে না, আমি মন মতো পাচ্ছি না। এটা বলার পর সে আরও একটু মন মতো করছে, এবং কি বারবার বলে তাকে বলার পর মন মতো যতক্ষণ না হয় ও পাঠাতেই থাকে, এবং কি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমি যেটা ভেবেছিলাম তার চাইতে মানের দিক দিয়ে উন্নত কিছু একটা সে আমাকে দিয়ে দিছে। তার মানে কি আমি পরাজিত হয়ে গেলাম, প্রযুক্তির কাছে আমি হেরে গেলাম। কিন্তু এবং কি আমি যদি এখন গাল ফুলিয়ে বসে থাকি এবং আমি বলি যে না এআই আমার চেয়ে মেধাবী না, এটা ভুল কথা। ব্যাপারটা হচ্ছে আপনি এআই দিয়ে সব পাবেন, হৃদয় জয় করতে পারবেন না, এটা পারবেন না।
অসম্ভব। আপনি এআই দিয়ে আপনি সবই পারবেন, সব কিছুই সম্ভব। একদম আপনাকে কমপ্লিট একটা গান আপনাকে দেবে, রেভিনিউ এনে দেবে, ক্লেইমও আসবে না, ওই যে স্ট্রাইকও খাবে না, কোনো কিছুই হবে না। আচ্ছা, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওঠানোর পর সবকিছু নিয়ম মেনে যদি করেন, আপনার টাকাও আসবে। টাকাও আপনি কামাচ্ছেন ঠিকঠাক মতো, কিন্তু আপনি গানটা তো দিন শেষে আপনি হৃদয়ের খোরাক। গানটা তো দিন শেষে বাণিজ্য, হ্যাঁ, কিন্তু দিন শেষে বাণিজ্য না শিল্পীর জন্য। আপনি আমাকে ধরেন, আপনি আমার অনেক গান শুনে শুনে আপনার ভালো লাগছে, আপনি আমার গান আশা করেন। এখন এআই এর আমার ভয়েস কপি করে একটা গান আপনাকে দিল, আমার মনে হয় না যে আপনি আমার সরাসরি কণ্ঠ থেকে যে গান আপনি শুনে যে ফিলটা পেয়েছেন সেটা পাবেন না। আর গান আমরা শুনি মূলত আমাদের হৃদয়কে একটু প্রশান্ত করার জন্য, কিন্তু একটু গানের একটা যেমন অনুভূতির ব্যাপার আছে, একই সাথে বাণিজ্যটাকে আমরা অস্বীকার করতে পারি না। তো যদি বাণিজ্যের কথা বলি, আপনার লেখার মতেই যে রেভিনিউ পেয়েছে, তো যদি এভাবে রেভিনিউ আসতেই থাকে বা কেউ যদি ভাবে যে হ্যাঁ আমরা এখন থেকে সহজলভ্য উপায়ে এআই দিয়েই করব, তো তখন কি মনে হয় আসলে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তারা তো আসলে ইন্ডাস্ট্রি তো চাইবে যে আমরা কম সময়ে কম ইনভেস্টমেন্ট দিয়ে যদি বাণিজ্যটা বেশি হয়, সেই জায়গাতে একটু ঝুঁকির প্রশ্ন আসে কিনা আপনাদের মতো যারা মিউজিশিয়ান আছে? প্রশ্ন আসবে কেন? এটা আপনি কি জানেন কিনা আমি জানি না, বা খোঁজ রাখেন কিনা, আগে যে প্রতিষ্ঠানে 200 লোক কাজ করতো আমাদের, সেখানে 50 জনও কাজ করে না। কারণ হচ্ছে আগে সিডি বানাতো, প্যাকেট করতো, সেখানে যুক্ত থাকতো অনেকজন, তারপরে ডিওপি থাকতো অনেকজন, এডিটর থাকতো অনেকজন, গ্রাফিক্সের জন্য থাকতো অনেকজন। এখন যারা এই প্রতিষ্ঠানগুলো কাজ করবে, তারা করবে কি, একজন এক্সপার্ট নেবে, একটু মোটামুটি ভালো বেতন দিয়ে, সে নিজে ছবি তুলবে, সে নিজের ছবি নিজে এডিট করবে এবং নিজের গ্রাফিক্সও নিজেই করবে, তারপর প্রযুক্তির সহযোগিতা নিয়ে সে কমপ্লিট একটা কাজ করে দেবে। একজনই 6 জনের কাজ সে একজন করে দেবে। তো এই যে লোকের যে মানে কমে যাচ্ছে, ছাঁটাই হচ্ছে, অথবা লোকের মানে বেকারত্ব বাড়ছে, এটা বাড়বে। এখন হ্যাঁ, কাজের অনেক ক্ষেত্র তৈরি হওয়াতে অত বেকারত্ব আসবে না, কারণ হচ্ছে যে, কিন্তু একটা গানকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাণিজ্যিকভাবে যতগুলো মানুষের প্রয়োজন ছিল, এখন এই এআই এর কারণে সেই ব্যাপারটা অনেকটা কমে যাবে, অনেক মানুষের এখানে আর দরকার পড়বে না। এখানে দর্শকদের জায়গা থেকে যদি ভাবি যে আসলে দর্শক বা নতুন দর্শক যারা তৈরি হচ্ছে, তারা তো কম্পেয়ার করতে পারবে না। অনেকেই হয়তো দিন দিন যারা যেমন আগে এক ধরনের গান শুনতো আগের প্রজন্ম, সেখান থেকে প্রজন্মের পর প্রজন্ম তো চেঞ্জ হচ্ছে। তো যদি এই নতুন প্রজন্ম আস্তে আস্তে এআই দ্বারা যে গান হবে বা লিরিক্স তৈরি হবে সেটার প্রতি তারা যদি ইউজ টু হয়ে যায়, সেটা আসলে সত্যিকারের যারা শিল্পী তাদের জন্য কেমন হবে, মানে বা আমরা প্রজন্মটাকেও কি আমরা একটু ঝুঁকির মুখে পড়ে যেতে দেখছি কিনা? না, ঝুঁকির মুখে পড়বে কেন, বলি আপনাকে, প্রমাণ দিচ্ছি। আগে ধরেন আমাদের দেশে যারা খুব ভালো তবলা বাজাতেন, ভালো রিদম প্রোগ্রাম করতেন, ভালো কিবোর্ড বাজাতেন, তারা সকলে মিলে কাজ করতেন। এখন ইডিএম দিয়ে গান বানাচ্ছে, ওই রিদম শুনে ছেলে পেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও আর ওই আগের দিনের আমাদের ওই মিউজিক ওর ভালো লাগছে না। তো এখন এই প্রজন্মকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওর টেস্ট, ও কিভাবে চলছে না চলছে, ওর জীবনযাপন আপনি কন্ট্রোল করতে পারেন, ওর সব কিছু কন্ট্রোল করতে পারেন, কিন্তু ওর টেস্ট আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওর কান, ওর মগজ, ওর কান কি চাচ্ছে, ওর মগজ কি চাচ্ছে, কি শুনতে ও ভাল লাগছে, সেটাকে তো আমি কন্ট্রোল করতে পারবো না। তার মানে আপনার কথা মতে যে আসলে এই জোয়ারটা যদি আসে, এটাকে আটকে রাখার কোনো উপায় নেই, এটা আসবে এবং অতীতেও যেমন পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এটা কোনো না কোনোভাবে অভ্যস্ত হয়ে যাবে। আমরা অনেকে আতলামি করি যে না, এই প্রজন্ম শেষ হয়ে গেছে, এই প্রজন্ম নষ্ট হয়ে গেছে, গেল সব শেষ হয়ে গেল, বলি না আমরা? একদম। মানে আমাদের একটু মনে করা উচিত যে আমরা যখন আমাদের সময়ের সমসাময়িক গান নিয়ে পাগলামি করতাম, জেমস ভাই, বাচ্চু ভাইয়ের গান শুনতাম, তখন আমাদের সিনিয়র যারা ছিল তারা বলতো যে গেল শেষ, এগুলা শেষ হয়ে গেছে, ঠিক আছে? একদমই। তো তারও আগে যারা ছিল, যারা আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি এই সিনেমার গান এগুলা শুনতো, তাদের যে আগের প্রজন্ম ছিল, মানে আমাদের দাদাদের যে, তারা ভাবতো যে আমরা তো এই ভাওয়াইয়া শুনতাম, এগুলা কি আসলো? ব্যাপারটা হচ্ছে যে সময় এবং প্রযুক্তি পরিবর্তন হবে, টেস্ট বদলাবে, এটাকে
আতলামি করে বললে হবে না যে মানে আগে কি অসাধারণ ব্যাপার ছিল, এখন এরা মানে ফেল না। বা আমাদের সময় এই ছিল সেই ছিল, এখন হচ্ছে না, ভাব নেওয়ার এটা কিছু নাই। না। মানে এদেরকে আপনি অস্বীকার করছেন কেন? এখন আপনাকে লাকি আখন্দকে ধারণ করে শ্রদ্ধা রেখে প্রীতম হাসানকে আপনার মানে আপনাকে মানে গ্রহণ করতে হবে, এই মানসিকতা আপনার থাকতে হবে। তাহলে আপনি বুঝতে হবে যে আপনার মতামত সৎ, আপনি মানুষ হিসাবে আপনার বায়াসড না। না, আপনি প্রযুক্তিকেও আপনি স্বীকার করছেন। আর প্রজন্মের কথা যদি বলেন, আপনি প্রজন্মকে নিয়ন্ত্রণ করতে পারেন না, সেই অধিকার আপনার নাই। আর এখন তো বৈশ্বিক সবকিছু হাতের মুঠোয়, তো বাংলাদেশেরটা ভালো না লাগলে তারা বাইরেরটা শুনবে, এখানে আটকে রাখার আসলে কোনো সুযোগ নেই। একটু গানের বাইরে যাই, যদি আপনার লেখালেখি নিয়ে জানতে চাই। লেখালেখি তো আপনি করছেন, তারপরে একটু এই মুহূর্তে কোনো লেখা হচ্ছে কিনা, বই বা আপনার সামনে বের হবে কিনা? আমি তো নিয়মিত লিখি। আর লেখায় আসলে আপনি ফোকাস করেন কোন জায়গাতে? অনুভূতিটা, যে আবেগটা আসে, সেই জায়গাটা কোথা থেকে সৃষ্টি হয়? আমি দেখেন, আমি মূলত লেখক, ভুলত গায়ক। আমি আমার ঘুড়ি তুমি কারাকাশুর জনপ্রিয় হয়ে যাওয়ায় আমার ওই সেই দায় থেকে আমি গান করে গেছি আর কি। মূলত আমি লেখালেখি করি। আমি আসলে আমার জন্মই হয়েছিল লেখালেখির জন্য, আমি মনে করি। আমি সেই ছোট্টবেলা থেকে লিখি, একদম আমি খুবই ছোট যখন ধরেন আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমি মানে ইত্তেফাকের কচিকা 4 পাতায় লিখছি। তো মানে সেই ক্লাস 5 থেকে আমার লেখালেখিটা একদম প্রাতিষ্ঠানিকভাবে পত্রিকার পাতায় প্রকাশিত হচ্ছে। এই দৃশ্য স্বীকৃত, আমি ওইভাবে লিখে আসছি। তো ফলে আমি লিখতে লিখতে আমার উপন্যাসের সংখ্যা এখন মানে বইয়ের সংখ্যা, প্রকাশিত বইয়ের সংখ্যা 31টা। সেখানে উপন্যাস আছে 10-এর অধিক, তারপর বাচ্চাদের বই আছে, সেখানে গদ্য গ্রন্থ আছে, তারপর সেখানে কবিতার বই আছে, আবার নানা ধরনের বই আমি লিখছি। পাশাপাশি আমার ইদানিং টুকটাক পত্রিকায় কলাম লেখা শুরু করছি। তারপর ধরেন সম্পাদকী লিখছি আমি। তো লেখালেখির যত শাখা আছে আমাকে লিখতে হচ্ছে, লেখায় আমি আনন্দ পাই। আর ফেসবুকে যেটা লিখি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য ইয়েতে লিখি, প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে যে সাম্প্রতিক যে ব্যাপারগুলো ঘটে, আমার মনে হয় যে এখানে কিছু দায় আছে। একটা মেয়ে নির্যাতিত হলো, তার পক্ষে আমি যদি না লিখি, ওর পক্ষে কে কথা বলবে? আমার কিছু কথা তো মানুষ শোনে, আমি তো টের পাই। যে আমার, যখন আমি দেখি যে আমার একটা লেখা শেয়ার হচ্ছে, 4000-5000 শেয়ার হচ্ছে, কমেন্ট করছে, 4-5000 শেয়ার হচ্ছে, মানে তো এটাকে ফেলনা ভাবা যাবে না। তো আমি তখন ভাবছি যে আমাকে দিয়ে কিছুটা হলেও তো একটা দায়িত্ব পালন হচ্ছে। আপনি যেহেতু ধর্ম নিয়েও অনেক পড়াশোনা আছে, গানটাকে আসলে আপনি গতানুগতিক মানুষ যেভাবে ভাবে সেই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। দেখেন, আমি মানে মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। মাদ্রাসায় আমি করিয়ানা করেছি। আমি একজন মানে স্বীকৃত এবং ভালো করি। আমি মানে এটা আমি পবিত্র কুরআন সম্পর্কে আমার এক ধরনের একটা ফ্যাসিনেশন আছে, কারণ এই পৃথিবীর এত বই পড়ি আমি, আমার দিন শেষে কুরআন আমার পড়তে ভাল লাগে। কোরআনের আয়াত আমার ভাল লাগে, আমি এটা ভাল লাগে। এটা আমি এখন যদি বলেন যে গান বাজনা করেন, আপনি কেন কোরআন পড়বেন, সেটা তো আমার ব্যাপার। মানে আমি আল্লাহর সাথে আমার রিলেশন, সেটা আমার একান্ত আমার ব্যাপার না, সেখানে আপনি তো ঠিক করে দেবেন না। তো আমি ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করেছি। পরবর্তীতে তুলনামূলক ধর্মতত্ত্বে পড়াশোনা করেছি, ফিল্ম এন্ড মিডিয়াতেও পড়েছি। তো আমার হয়েছে কি যে দিন শেষে আমি আসলে সৃজনশীলতার কাছে আমাকে ফিরে যেতে হয়েছে। তো ফলে আমি গান, কবিতা এসবও যেরকম করছি, যারা আমাকে ধর্মীয় ভাবে যারা আমাকে মাপতে এসে যারা আমাকে বলে যে তুমি কেন এসব করছো, তাদেরও জেনে রাখা উচিত যে শতাধিক জনপ্রিয় হামদ নাতেরও গীতিকার সুরকার কিন্তু আমি। তো আমার জায়গা থেকে আমি এখন কোরআন নিয়ে কাজ করছি। কোরআনের বিভিন্ন সূরা অনুবাদ এবং অনুবাদের আলোকে কাব্য বা এইসব নিয়ে আমি এখন গবেষণার মধ্যে আছি। আল্লাহ যদি আয়ু আমাকে দান করেন, আমি হয়তো এটা নিয়ে কাজ করব। তো ধর্মের তো সূত্র আমাকে বলার কোনো উপায় নেই গান বাজনা করি বলে। আমি একজন আস্তিক মানুষ, আমি ভীষণ একজন বিশ্বাসী মানুষ, এবং আমি কোনো কোনো ক্ষেত্রে ধর্মভীরু, এবং আস্তিকতার পক্ষে অবস্থান নিতে আমাকে কে কি ভাবলো সেসব আমি ভাবি না। এই যে আপনার লেখালেখি, গান,
পারিপার্শ্বিক যা কিছু করছেন, আপনার তার ভেতরে আপনার প্রিয় ব্যক্তিত্ব আপনার বাবা, যেটা আপনি বিভিন্ন সময় বলেন। সেই বাবা আসলে ডেফিনেটলি প্রিয় ব্যক্তিত্ব হওয়াটাই স্বাভাবিক, তারপরেও মানে কোন জায়গা থেকে আপনি তার প্রতি বেশি আপনার জীবনে প্রভাবটা পড়েছে, বা এখনো আপনি সামনের দিকে চলছেন বাবার কোন বিষয়গুলোকে সামনে রেখে? আমার আব্বা হচ্ছেন মানে আব্বার যে ব্যাপারটা আমাকে মুগ্ধ করেছে সারা জীবন, আব্বা একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং তার সততার কারণে তিনি এলাকায় ব্যাপক বিখ্যাত। মানে এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় সব জায়গায় তিনি যত জায়গায় তিনি কর্মজীবনে ছিলেন প্রত্যেক জায়গায় আমরা জেনেছি যে ভীষণ সৎ এবং সততায় মানে সততা কামড়ে থাকার কারণে তিনি বিত্ত বৈভব কিছু করতে পারেন নাই। তার একটা ইচ্ছে ছিল যে তার 3টা ছেলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এসে তারা কতটুকু মানুষ হলো না হলো সেটা বড় কথা, উনি ওনার দায়িত্বটা পালন করবে। তো হয়েছে, তার 3 সন্তানই। আমি আমার ছোটরা রাজশাহী ইউনিভার্সিটি পড়ছি, 1 বছর ঢাকা ইউনিভার্সিটি পড়ছি। তো আমাদেরকে পড়ালেখা করিয়েছেন উনি, এবং একাডেমিক পড়ালেখার বাইরেও মানে আমরা যেন ধর্মীয় এবং অন্যান্য বিষয়ে পড়ালেখা করি, ওই ব্যাপারেও ওনার ব্যাপক মনোযোগ ছিল। আমার যেটা যে আব্বার সততাটা আমাকে খুব বেশি স্পর্শ করে, এবং মানুষ হিসাবে আমি যেমনই থাকি না কেন আমার পাপ পুণ্যের মানে দাড়িপাল্লায় আমি কতটুকু কি আমি জানি না, তবে আমি উপার্জনের দিক দিয়ে আমি সৎ আর কি। আমাকে প্রলোভন দিয়ে বা কোনো লোভ দেখিয়ে বা প্রভাবিত করে আমাকে অসৎ উপার্জন আমাকে দিয়ে কেউ আজ পর্যন্ত করাতে পারে নাই। এটা আব্বার কারণে, যেটা আমার গৌরবের সাথে পাওয়ার নিয়ে কথা বলি, কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কারণে যে আমি লেনদেনে আমি এই জায়গায় বা অথবা উপার্জনের দিক দিয়ে আমি খুব সৎ, এটা আমি এখানে এই টেলিভিশনে গণমাধ্যমের সামনে আমি বলছি। আপনি খুব একেবারে ভরসার জায়গা থেকে বলে কনফিডেন্ট নিয়ে কথা এটা শুধুমাত্র আমার মনে হয়েছে যে আমার আব্বা আমার জীবনে প্রভাব ফেলেছেন, এবং আমি মনে করি যে আমি জীবনে বেঁচে থাকতে যতটুকু যে কয়েকদিন বাঁচি না কেন, আমি কষ্ট হলেও আমি আব্বার এই ব্যাপারটা আমি ধরে রাখবো আর কি, যে উপার্জনের সততাটা আমি রাখবো। আচ্ছা, আপনার কন্যা আছে? একজনই বোধহয়? হ্যাঁ, আমার একটাই সন্তান। আচ্ছা, তাকে কি মানে গানের আশার বা কি করছে, পড়াশোনা কোথায় করছে? দেখেন, আমি ছোটবেলায় থেকে আমি বড় হয়ে সৃজনশীল কাজকর্ম করে খাবো, এটা আমার বাবা আমার বোঝা উচিত ছিল। আমি আব্বাকে এটা এখনো বলি, এটা আপনাদের বোঝা উচিত ছিল যে ছেলে আসলে কোন দিকে ওর মনোযোগটা বেশি। আপনি আমাকে ঠেসে ধরে এমন জায়গায় নিয়ে দিচ্ছেন যেটা আমার পৃথিবী না। তো মানে যার ফলে হয়েছে কি, আমি এত যে সব বিষয়ে পড়াশোনা করে আসলাম সেসব না করে আমি পেশাগত জীবন তৈরি করলাম অন্য বিপরীত। আমি এই জন্য আমার সন্তানের ক্ষেত্রে যেটা বলি যে ওর যা মন চাবে, ও কি হতে চায় ও হোক, ওইটা নিয়ে এখন আমি গান করি, আমার মেয়েকে গান শিখতে হবে না, ওর গানে আগ্রহ নাই, দেখ করিস না, ঠিক আছে। ও লেখালেখি করে টুকটাক, আমার ভালো লাগে, লিখুক। তো ওর যা করতে মন চাবে, আমি সেই বাবা যে সন্তানকে মানে শতভাগ আমি স্বাধীনতা দিয়ে দেবো, যে তুই কি হইতে চাস তুই হ, ওইটা কোনো হেল্প লাগলে বলে আমি সেই জায়গায় কোনো ভূমিকা রাখতে পারলে আমি রাখবো, কিন্তু জোর করে আমি প্রেক্ষাপটটা তৈরি করে দিবেন, কিন্তু হাঁটার রাস্তাটা তার একারই, সে যেন নিজের পছন্দ মতোই হাঁটে। যে কোনো মানুষেরই আসলে সফল, যার যার জায়গা থেকে যতটুকুই সফলতা অর্জন করুক, তার পেছনে তো অবশ্যই অনেক স্ট্রাগলের গল্প থাকে, কষ্ট থাকে। আপনার কষ্টের গল্পগুলো আমরা মানে অনেক সময় দেখি যে হ্যাঁ একটু অন্যরকম, বা অনেকে হয়তো প্রকাশ করতে পারে না, আপনি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রকাশ করেন। তা আপনার স্ট্রাগলের জায়গা থেকে আজকে আপনি যেখানে আছেন, এই পুরো জীবনটাকে বলি যে, যদি প্রশ্ন করি যে জীবন আপনার কাছে কেমন? এখনো স্বপ্ন দেখি যে আমি উত্তর অনেক কাজ করতে চাই। এখন কতটা নিজেকে ছাপিয়ে যাব সেটা না, কাজ করতে চাই, কাজের মধ্যে থাকতে চাই। তো জীবনটা হচ্ছে আমার কাছে, জীবনটা মানে আমার মনে হয় এটা আসলে কখনো কখনো বাজি ধরার একটা ব্যাপার। জীবন নিয়ে বাজি ধরতে আমার ভালো লাগে, জীবনকে বাজিয়ে দেখতে ভালো লাগে, জীবনের সাথে যুদ্ধ ভালো লাগে। বাজি কি নিয়েছেন কখনো, যে খুব বড় ধরনের বাজি? নিলাম, গান লিখছিলাম আমি 2005-6 সালে, প্রচুর গান করেছি, 7 সালে 8 সালে। আমি তো বাজি ধরলাম, গান অলিকে একদিন বললাম যে সোমেশ্বর অলিকে যে গাবো আমি গান। আমি তো চ্যালেঞ্জ নিয়ে গান গাইছি, আমি তো গানের শিল্পী না, তো চ্যালেঞ্জ নিয়ে গান গাইলাম, যে ওটা তো বাজি ধরলাম যে প্রথম গান দিয়ে আমি
মানে একদম মানে ঝড় মানুষের তুলে দিত। অন্তরে চলে ওই গান গাইলে আমার লটারির মতো হিট হলাম ওইরকম করতে আসিনি, কিন্তু আমি প্রস্তুতি নিয়ে আসছিলাম যে গান নিয়ে আসতে, গান এটা 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 হিট হবে, এটাকে নিতে হবে। আমি এই ঢাকা শহরে ভ্যান ভাড়া করে সেই ভ্যানওয়ালা মানে মই ধরে থাকতো, এই বার্লি করে সেটা পোস্টার করে আমি সেটা লাগাইতাম পোস্টার। আমি দোকানে দোকানে সিডি দিয়ে এসে আমি বলতাম ভাই গানটা একটু বাজান। আমি রেডিওতে গিয়ে বসে থাকতাম যে ভাই একটু গানটা বাজান। ছোট ক্যাসেট ছিল, সেই ক্যাসেট নিয়ে আমি গিয়ে দিয়ে আসতাম টেলিভিশন স্টেশনে যে ভাই এই যে ভিডিওটা আসছে আমার গানের, এটা একটু আপনার টেলিভিশনের যে প্রোগ্রাম মিউজিক্যাল প্রোগ্রাম একটু দেন। মানে টানা 6 মাস তো আমি ঘুড়ি গান নিয়ে যে শ্রমটা দিছি, ওটা থেকে আপনি বলতে পারবেন লটারি দিয়ে হিট না তো আমার ভাগ্যের খেলা। না না, ওখানে আমি বাজি ধরেছিলাম। ভাগ্য অবশ্যই ছিল, কিন্তু বাজি নিজের যে শ্রমটা ছিল আপনার এবং সেটা মানুষ গ্রহণ করেছে। আমি বাজি ধরেছি। আমার আমি আমি জীবন নিয়ে আমার বাজি ধরতে ভালো লাগে। আমি আমার যে কোনো কাজ আমি যদি বলি আমি এটা বাজি ধরবো, আসলে জীবন আমার কাছে একটা বাজি ধরার একটা খেলা, যেটা উপভোগ্য আমার কাছে, আমার ভালো লাগে, আমি এসব করতে আমার ভালো লাগে। ফ্ল্যাট ভাবে না যে জীবনের উত্থান পতন থাকবে, এটাই হচ্ছে আসলে একটা জীবনের সার্থকতা। না না, আমি যদি ওইরকম অত আরামের জীবন থাকতো এত কথা বলতাম না তো। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এত মুখর, আমার কি প্রতিদিন যেরকম বন্ধু অনুরোধ আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, আমাকে ঘৃণা করার মানুষ তৈরি হচ্ছে না? ঘৃণা করার মানুষ তৈরি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আমি তো যখন ফিল্টার মেসেজে যাই গিয়া যখন দেখি যে আমাকে গালিগালাজ করছে, তো তোরা দেখে নেব, এই তোকে আমাকে ভাই অ্যাড করেন প্লিজ, আমি আপনার ফ্যান, এরকম কথা লেখারও অসংখ্য মানুষ আছে। আবার আমাকে তোরে দেখে নেব এই কথা বলারও মানুষ আছে। তো আমি যদি আরামে জীবন কাটাইতাম এগুলো তো হইতো না। আমি জীবন বাজিয়ে দেখতে ভালো লাগে, বাজাচ্ছি, দেখা যাক। যাক, এই বাজি ধরা চলমান থাকুক এবং সেই বাজির মধ্য দিয়েই মানুষ উপকৃত হোক, আপনার নিজের জীবনেও আরও অর্জনের তালিকায় নতুন নতুন সুন্দর সুন্দর অর্জন যুক্ত হোক, এটা আমাদের প্রত্যাশা। তো আমরা আজকের আয়োজনটা শেষ করব, একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো এবং আপনার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি যাব। দর্শকদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলেন। দর্শককে বলা হচ্ছে যে গুজবে কান দেবেন না, ঘটনাকে দেখবেন, আর হচ্ছে প্রচুর পড়ালেখা করবেন, ইতিবাচক থাকবেন, মানুষের সম্পর্কে আগেই মানে কোনো ভুল ধারণা রাখবেন না, মানুষ সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা আগে ইতিবাচক রাখবেন, আপনার জয় নিশ্চিত। ময়লা টি-শার্ট, ছেঁড়া জুতো, কদিন আগে ছিল মনেরই মতো, দিন বদলের টানা পড়ে নে, শখের ঘুড়ি নাটাই সুতো, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়।